নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ষষ্ঠদশ পর্ব। এই নিয়ে শিবনাথ এবং রুচি হাসাহাসি করত, কিন্তু গত রাত্রে নিজেদের মধ্যে ঝগড়া হওয়াতে সকাল থেকে দুজন খুব গম্ভীর। স্নান খাওয়া সেরে রুচি স্কুলে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ময়নার হাত ধরে হঠাৎ বলাই দরজায় এসে দাঁড়াল। এই প্রথম বলাই শিবনাথের চৌকাঠের সামনে পা রাখল। কি ব্যাপার? না, শিবনাথকে চাই না, মঞ্জুর মাকে দরকার। রুচির সঙ্গে বলাইয়ের কি পরামর্শ থাকতে পারে ভেবে শিবনাথ পিছনে তার মেয়েকে দেখল। আঁচলে চোখ মুছছে ময়না, হাতে একটা ভাঙা স্লেট ও একটা বই, বর্ণবোধ। এত বড় মেয়ের হাতে 2 আনা দামের লাল চটি বইটা দেখে ভিতরে ভিতরে শিবনাথ হাসল। কথা বলল না। বলাইয়ের দরকার রুচিকে, তাই রুচিকে চৌখাটের বাইরে যেতে পথ করে দিয়ে শিবনাথ একপাশে সরে দাঁড়ায়। ময়নাকে স্কুলে দিতে চাই। ভালো কথা, রুচি শিক্ষয়িত্রী সুলভ মন্তব্য করল। আরও আগেই দেওয়া উচিত ছিল। বলাই আঙুল দিয়ে নিজের কপাল দেখালো। দুর্ভোগ না কাটলে কিছু হয় না দিদি। চোখের ওপর তো দেখছিলেন সব আমার কেমন গন্ডগোল হয়ে গেছিল। বড় বাজারের ফলের দোকান দিয়ে আমি অকুল সাগরে নিমজ্জিত হয়েছিলাম। ফেরিওয়ালার মুখে এতটা শুদ্ধ ভাষা শিবনাথ আর কোনোদিন শোনেনি। চিন্তা করল, কিন্তু হাসিটা সে প্রকাশ করল না। কোন স্কুলে দেবেন ঠিক করেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করতে এলাম। বলাই আর চোখে একবার শিবনাথকে দেখে রুচির দিকে তাকায়। না, এসব ধারের কাছে স্কুলে মেয়েকে আমার দেবার ইচ্ছে নেই। তাই তো মেয়ে ঘরে থেকে 2 বছরে আরো বড় হয়ে ওঠার কারণ। এখানকার স্কুল সব চোর চামার ইতর হাভাতের ছেলে মেয়েদের জন্যে। এগুলো বস্তির স্কুল। আমি শহরে পড়াবো মেয়েকে। রুচি নীরব, যেন বলাইয়ের এতটা ঔদ্ধত্য সহ্য করতে না পেরে শিবনাথ চৌকাটের এপার থেকে মন্তব্য করল। এখানকার স্কুলে এখন অনেক ভালো ভালো লোকের ছেলে মেয়ে পড়ছে। চোর চামার যেমন আছে, ভদ্রলোকও বিস্তর। শিবনাথের কথার জবাব দিল না বলাই। পকেট থেকে একটা নতুন কেনা মানি ব্যাগ তুলে একটা 5 টাকার নোট বার করে রুচির দিকে বাড়িয়ে দিল। ধরুন, আমার ইচ্ছা আপনার সঙ্গেই যাবে আসবে শহরে, কাজেই আপনার স্কুলে ভর্তি করিয়ে দিন। আমি কাল রাত্রে এই নিয়ে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলাম। না, চিংড়িঘাটা বেলেঘাটার বিদ্যা ঢেলে মেয়েকে আমি তৈরি করতে চাই না দিদি। কাজেই আজই ওকে আপনি সঙ্গে নিয়ে যান, ভর্তি করে নিন। দেখা গেল আবার আঁচলে চোখ চাপা দিয়েছে ময়না। হাত থেকে লাল চটি বইটা মাটিতে পড়ে গেল। স্লেটটা পড়ল না যদিও। বঁটি দিয়ে তোর গলা আমি দুফাক করে দেব বানর মেয়ে। স্কুলের নামে এখন কান্না। এতকাল খরচ কুলোতে পারিনি। ধেই ধেই করে পাড়ায় ঘুরে ঘুরে পেয়ারা জাম খাওয়া হয়েছে। আর না, এই বেলা। নুয়ে মাটি থেকে বইটা তুলে মেয়ের হাতে গুঁজে দেয় বলাই। ধমক খেয়ে কান্না থামিয়ে ময়না আবার চোখ মুছে। টাকাটা হাতে নিয়ে রুচি বলল, হয়তো আরো কিছু লাগতে পারে, তা দেখা যাবে। অবশ্য টেস্ট না করলে এখনো আমি বলতে পারছি না কোন ক্লাসের অ্যাডমিশন দেওয়া হবে। আমি মেয়ে আপনার হাতে তুলে দিলাম। যা খুশি যেমন খুশি এখন করুন। আমি চাই না দুপুরবেলাটা বাড়িতে থেকে পাড়ায় থেকে আরো সময় নষ্ট করে। এখানকার হালচাল আপনার তো অজানা নেই খুকির মা। বলাই গম্ভীর গলায় মন্তব্য করল। আচ্ছা। রুচি পরে ময়নাকে ডাকল। আমার কাছে আয়। ময়না রুচির সামনে গিয়ে দাঁড়াতে রুচি সস্নেহে তার মাথায় হাত রাখল। ইতর ইতর ছাড়া এখানে মনীষী বাস করে নাকি? বলাই হঠাৎ ওপাশের সবগুলো ঘরের দিকে একবার চোখ বুলিয়ে বলল, আপনি বলুন মঞ্জুর মা, বয়সে কি যায় আসে? লেখাপড়া যে কোনো বয়সে আরম্ভ করতে পারে মানুষ। কথাটা মিছা বলছি? না,
রুচি বলল। গরিব দেশ, ঠিক সময় ছেলে মেয়েকে সবাই স্কুলে দিতে পারছে না। আমি তো দেখছি আমার স্কুলে ময়নার চেয়েও বড় মেয়ে একেবারে নিচের ক্লাসে পড়তে আসে। তবেই বুঝুন। বলাই চোখ বড় করল। আর কাল নাকি আমি পরে ঘরে এসে শুনলাম বিধু মাস্টারের কোন মেয়ে মুখ বেঁকিয়ে ঠাট্টা করছিল। এখন যদি ময়না বর্ণ পরিচয় ধরে তবে আইএ বিএ পাশ করতে ঠান্দি হয়ে যাবে। আইএ বিএ পাশ? ওই যে কথায় বলে, ছাল নেই কুত্তার বাঘা ডাক। বলি বিধু মাস্টারের ঘর তো লেখাপড়ার আওয়াজে আটপোহর গমগম করছে, আর খবর পাই ওদিকে 3 দিন ধরে চলছে মাসকলাই সিদ্ধ। পরশু, আপনি বিশ্বাস করবেন, 4 গন্ডা পয়সা ধার চেয়ে বিধু মাস্টার আমার পায়ে ধরা বাকি। এই তো অবস্থা। ঘরে মা মেয়ের বিদ্যার বকবকানি শুনে মরে যাই। থাক, এসব আলোচনায় এখন দরকার নেই। রুচি গম্ভীরভাবে বলল, ময়নাকে আমার স্কুলেই ভর্তি করতে চেষ্টা করব। হয়তো আজকেই করানো যাবে না, দেখা যাক কতদূর কি হয়। তাই দেখুন, আরো টাকা লাগলে আমি দেব। বলাই ময়নার দিকে চোখ হেলালো। তবে তাই কর, এনার সঙ্গে চলে যা। দুপুরের জলখাবারের পয়সা নিবি? না। মুখ না তুলে ময়না জবাব দিল। আচ্ছা, আমি চলি। দেখুন, আমার যদি এই উপকারটা করতে পারেন। বলাই আর কোনো দিকে না তাকিয়ে হন হন করে উঠোন পার হয়ে ঘরে ঢুকল না। সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। গায়ে নতুন শার্ট, পায়ে নতুন চটি। কাপড় চোপড় পরে রুচিও বেরিয়ে পড়ে, সঙ্গে বলাইয়ের মেয়ে আর মঞ্জু। শিবনাথ তখন রুচির সঙ্গে খেতে বসেনি, অন্যদিন তাই করে। কিন্তু আজ মাথায় অনেক চিন্তা, মন বিক্ষিপ্ত। অবশ্য রুচি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পেটের ক্ষুধা সে সুন্দরভাবে অনুভব করে। তার সময় মতো ক্ষুধা হয়। স্বাস্থ্য আজ পর্যন্ত অটুট আছে মনে করে শিবনাথ কম খুশি হল না। শিবনাথ আয়নায় নিজের মুখ দেখল, হাত দিয়ে গাল অনুভব করল। স্ত্রী রোজগার করে খাওয়াচ্ছে, চাকরি করে সংসার খরচ চালাচ্ছে। এই অহংকারের বিরুদ্ধে রুচির এই 2 বছরের আত্মম্ভরিতার সামনে দাঁড়িয়ে লড়বার মতো যদি কিছু থেকে থাকে শিবনাথের, তো তার এই অপরিমিত স্বাস্থ্য এবং প্রায় সব দিক থেকে সুশ্রী এই চেহারা। আয়নায় নিজের মুখ দেখে শিবনাথ আর একবার খুশি হয়ে উঠল এবং তৎক্ষণাৎ হাত থেকে আরশি নামিয়ে শীষ দিতে দিতে সে কুঁজো থেকে 1 গ্লাস জল গড়িয়ে নিয়ে ওধার থেকে চট করে একটা থালা তুলে নিয়ে ডেকচির সবটা ভাত ও বাটির সবটুকু ডাল ঢেলে খবরের কাগজ বিছিয়ে বিছানার উপরই খেতে বসল, যা সে কোনোদিনই করে না। কিন্তু আজ সে অনেকক্ষণ ধরে আধশোয়া হয়ে বসে আরামে খেতে খেতে রুচির চরিত্র সমালোচনা করবে বলেই এটা করল। তাছাড়া পিঁড়িটা একটু অপরিচ্ছন্ন লক্ষ্য করেই শিবনাথ আর সেটা টানল না। হ্যাঁ, মোক্ষম কথা আজ শুনিয়ে গেছে স্বামীকে কমলাক্ষী গার্লস স্কুলের টিচার। ভোরবেলা বিছানায় থেকে অন্তরের গুপ্ত কথা বেরিয়ে পড়েছে। না, বড়লোকের বাড়ির টিউশন নিয়ে কাজ নেই। হাতের কাছে আর একটা এখন পাওয়া যাচ্ছে না, না যায় দেখা যাবে। এমনি করেই তো কমাস ঘরে বসা, কাজেই এভাবে না হয় আরো কিছুদিন কাটুক। অভাব নতুন কিছু না, এ বাড়ির আর 5টা পরিবারে যেভাবে আছে সেভাবেই থাকতে হবে। উপায় কি বলো? শিবনাথ ডাল মাখা ভাতের গ্রাস হাতে তুলে স্ত্রীর সৎ পরামর্শটা মনের মধ্যে নাড়াচাড়া করে অত্যন্ত নিশ্চিন্ত হল। কিন্তু জিনিসটা তার কাছে নতুন ঠেকল। আর 5টা লক্ষ্মীচারা পরিবারের মতো হাজার অভাব স্বীকার করে এখানে এই বাড়িতে থেকে যাওয়ার সুমতি রুচির কখন থেকে আরম্ভ হয়েছে তাই সে অবাক হয়ে ভাবল। কাল রাত্রে কে গুপ্তর ঘরে গিয়ে রুনু যখন বেবির মাকে সহানুভূতি জানানো ও আজ বলায়ের প্রস্তাবে রীতিমতো খুশি হয়ে ময়নাকে সঙ্গে নিয়ে বেরোনোর সঙ্গে গার্লস স্কুলের টিচারের বস্তিপ্রীতিটা সুন্দরভাবে খাপ খেয়েছে। ভালো ভালো ভালো। রুচির শিক্ষয়িত্রী সুলভ চরিত্রের পরিচয় এতকাল পর পরিষ্কার টের পাওয়া যাচ্ছে। ঢকঢক করে গ্লাসের জলটা গলায় ঢেলে শিবনাথ একটু স্থির হয়ে চিন্তা করল। দি ভেরি আউটলুক। হবেই, হতেই হবে। যে কাজে তার স্ত্রী আজ বছর লেগে আছে তা বিচার করলে এর চেয়ে উন্নত উদার বা মহৎ দৃষ্টিভঙ্গি তার কাছ থেকে আশা করা অন্যায়। দীপ্তির সমিতিতে যোগ দেওয়ার প্রস্তাবে শিক্ষয়িত্রীর মন কুঁকড়ে এতটুকু হয়ে গেছে।
দীপ্তির ছেলে মেয়েকে পড়ানোর নামে শিউরে উঠেছে। কিন্তু এসব আসে কোথা থেকে? এই মূঢ়তা, পঙ্গু অসহায়ের মতো নিয়তিকে মেনে নেওয়ার প্রবৃত্তি মনের কোন সংকীর্ণ ছিদ্র দিয়ে রুচির মধ্যে এসে বাসা বাঁধল তা কি আর বোঝা যায় না? হ্যাঁ, শিবনাথ হাত মুখ ধুয়ে একটা বিড়ি ধরিয়ে একলা ঘরে রীতিমতো উচ্চারণ করে বলল, দীপ্তি তোমার চেয়ে বড়লোক এবং রূপসী তো বটেই। সেই হিংসায় আক্রোশে বিধুর মতন, বলায়ের মতন, বিমল হালদারের মতন বস্তির মাটি কামড়ে পড়ে থাকতে যদি স্বাদ হয়ে থাকে এবং দরকার হলে বাড়িওয়ালার জুলুম চলবে না দলের ছেলে মেয়েকে নিয়ে আর একটা পাল্টা সমিতি দাঁড় করিয়ে বস্তির উন্নয়নের কাজে লেগে যাও তো আমি আশ্চর্য হই না। করতে পারো। কবে একবার শিবনাথের মনে আছে, বেতন বাড়ানো নিয়ে শহরে মাস্টার আর মাস্টারনির দল বেঁধে শোভাযাত্রা বার করে লালদিঘির দিকে ছুটেছিল। শিবনাথের তখন চাকরি ছিল। অনেক বলে কয়ে এমনকি শেষটায় রীতিমতো ধমক লাগিয়ে সেদিন স্ত্রীকে দলে যোগ দিতে নিবৃত্ত করে সে। দল ছাড়া হয়ে থাকলে বিপদ, তাই অসুখ বলে মিথ্যে একটা দরখাস্ত লিখিয়ে রুচিকে স্কুলে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছিল শিবনাথ। হাতে নিশান নিয়ে স্ত্রী পথে পথে ঘুরবে শিবনাথ সেদিন কোনো মতেই স্বাভাবিকভাবে নিতে পারছিল না। তার রুচিতে বাজছিল। অতটা সাধারণ, এতখানি নীচ মধ্যবিত্ত হতে সে আজও রাজি না। আর 5টা পরিবার কায় ক্লেশে যেমন টিকে আছে, বড়লোকের বাড়ির টিউশনিতে দরকার নেই। কথার ভিতর দিয়ে উপবাসী ছাড়পোকার মতো বেতনভোগী স্কুল মিস্ট্রেসের অভিমান বিক্ষোভ আজ অন্যভাবে ফুটে উঠেছে। ভালো। শিবনাথ আরামে চোখ বুজে বিড়ি টানে। আর দরকার নেই রাতারাতি একটা কিছু করতে হবে বলে ব্যস্ত হয়ে এখানে ওখানে হাঁটাহাঁটি করার। শিবনাথ কদিন নিশ্চিন্ত হয়ে জিরোতে পারে। সহধর্মিণীকে সে আস্তে আস্তে অনুসরণ করতে আরম্ভ করবে কি, অর্থাৎ বস্তিকে ভালোবাসতে। চিন্তা করে শিবনাথ মনে মনে হাসল। হ্যাঁ, পারে সে ভালোবাসতে এবাড়ির উঠোন, এবাড়ির সিঁড়ি, বারান্দা যদি মাছি, ময়লা, কাঁচা নর্দমাটার গন্ধ না থাকে। বিধু মাস্টারের ঝাঁক কলেরায় লোপাট পায়। পাগল কে গুপ্ত, মূর্খ বিমল ও মেটিরিয়া মেডিকা পণ্ডিত শেখর সপরিবারে রাতারাতি ঘোলপাড়া কি ধুবিতলার আরো সস্তা ঘরে চলে যায়। রমেশ ক্ষিতিশ চলে গেলেও আপত্তি নেই। প্রমথদের এমন কি অভাব অসুবিধে আছে যে এই উঠোনের মাটি কামড়ে পড়ে আছে? গোয়ার বলাই শিবনাথের চক্ষুশূল। ঠোঁটকাটা পাঁচু তার দোকান ঘরের ওপরে কামরা দুটো দিব্যি নিজের কোয়ার্টার হিসেবে এখন ব্যবহার করতে পারে। তবে আর কে রইল? আর কোন কোন পরিবার এ বাড়িতে থেকে গেলে শিবনাথ খুশি? হ্যাঁ, রুচি ও মঞ্জুকে নিয়ে তার নিরিবিলি ছোট্ট সংসার, আর উল্টো দিকের ঘরের রুগ্ন ভুবনের পরিবার। কিন্তু ওদের তো লোক বেশি, রাত দিন চেঁচামেচি লেগেই আছে। অনেক সন্তান ভুবনের। তা হোক, তাহলেও সে ঘরে এমন কেউ আছে যার দিকে তাকিয়ে শিবনাথ বস্তি জীবনের সব গ্লানি কতক্ষণের জন্য ভুলে থাকবে। বিথি। বলতে কি, যদি এ বাড়িতে বিথি না থাকে শিবনাথ দরকার হলে রুচি ও মঞ্জুকে ফেলেই হয়তো পরদিন কেঁদে পালিয়ে যাবে। হ্যাঁ, এই রকম সত্যটা আমি তোমার মুখের ওপর বলতে এখন আর দ্বিধা করছি না। শিবনাথ জানলায় দাঁড়িয়ে কমলাক্ষী গার্লস স্কুলের সেকেন্ড টিচারের সঙ্গে কথা বলল ও দুই চোখ মেলে অনেকটা রুচির ওপর আক্রোশ নিয়ে ও ঘরের বিথিকে দেখতে লাগলো। কাপড় পরেছে, খোঁপায় প্লাস্টিকের একটা ফুলের মালা জড়িয়েছে। আরশি সামনে দৌড়ে ঠোঁটটাকে কামড়ে লাল করছে। হাত থেকে আরশি নামিয়ে রাখল। ওটা কে? বিথির ছোট ভাই ষষ্ঠী। দিদি স্নান করিয়েছে, খাইয়েছে, এখন ঘুম না পারিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে দেখে ষষ্ঠীচরণ কেঁদে আকুল। চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। ভুবনগিন্নি তাড়াতাড়ি ষষ্ঠীকে কোলে নিয়ে বিথির সামনে এসে দাঁড়ায়। দে, আর একটা চুমু দিয়ে যা। সারা দুপুর তো আর তোর কোলে উঠবে না। ওই করি আমি, একটু তাড়াতাড়ি বেরোবো তাও তোমাদের জন্য আর হয় না। জানো, ওদিকে মিহিরবাবু মা মরা ছেলে নিয়ে কি ভীষণ কষ্ট করছেন। এত বিরক্ত হয়ে বিথি কথা বলল যে মা ও ষষ্ঠীচরণ দুজনেই হঠাৎ চুপ করে গেল। প্লাস্টিকের সুন্দর ব্যাগটা হাতে ঝুলিয়ে বিথি 12 ঘরের উঠোন পার হয়ে বেরিয়ে গেল। শিবনাথের বুক থেকে একটা লম্বা নিঃশ্বাস উঠে এলো।
মনে মনে হেসে সে সার্কুলার রোডের ছোট্ট এক গলির মাথায় হলদে দোতলা বাড়ির অর্থাৎ কমলাক্ষী গার্লস স্কুলে 3rd ক্লাসের কামরায় হাতল ভাঙা চেয়ারে বসা রুচিকে সম্বোধন করে আজ আবার বলল, অশান্তি ভুলতে কে গুপ্ত মদ খায়, মোহিত আর এক নেশায় ডুবে আছে, এবং চাকরি জোগাড় করতে না পারার ব্যথা ভুলতে আমি প্রাণ ভরে অষ্টাদশী বিথিকে দেখছি। ছোট দুঃখের জন্য ছোট নেশা। তুমি চাকরি করছো, কাজেই আমার কিছু না করাটা তেমন কিছু সাংঘাতিক ব্যাপার না। আগে মন খারাপ করলেও এখন আর তুমি তা গায়ে মাখছ না। চারিদিকের অভাব দেখে আমাদের অভাবটাও ইদানিং তোমার বেশ সয়ে গেছে দেখতে পাচ্ছি। কেবল মাঝে মাঝে আমার মন খারাপ হয় তোমার পয়সায় কেনা একটা কাচের গ্লাস ভাঙলে, কি তোমার পয়সায় অতিরিক্ত 1 প্যাকেট সিগারেট কিনে খেতে চাইলে যখন তুমি মুখ ভার করো, কি ছোটখাটো একটা আধটা মন্তব্য করে খোঁচা দাও। অথবা শিবনাথ হঠাৎ স্ত্রীর সঙ্গে কথা বন্ধ করে বিথির মতো ঠোঁট কামড়ে উঠোনময় কালো মাছির ঝাঁকের দিকে তাকিয়ে থেকে একটু সময় কি ভাবল, তারপর ঠোঁটটাকে বিকৃত করে হাসল। অথবা অফুরন্ত রূপ যৌবনের অধিকারিণী আর এক নারী, হ্যাঁ, রায় সাহেবের পুত্রবধূ দীপ্তির মুখখানা দিনে অন্তত একবার দেখব, তা তোমার অসহ্য। এই অখণ্ড বেদনা বলতে আমি বিথির দিকে তাকিয়ে থাকি। বিথি কাজে বেরিয়ে গেলে আর একবার প্রীতিকে দেখব। প্রীতি আজ এমন টকটকে লাল শাড়িটা পরল কেন? শালা কি সব বলে গেল আমার নামে, শুনলেন? শিবনাথ চমকে উঠল। বিধু মাস্টার জানলায় দাঁড়িয়ে দাঁত বার করে হাসছে। শিবনাথের রক্ত মাথায় উঠে গেল। জানলার পাল্লা দুটো দড়াম করে বন্ধ করে দেবে কিনা একবার ভাবল। মুখ বিকৃত করে বলল, কি হয়েছে? কার কথা বলতে এসেছেন আমাকে? বলাই, শুনলেন না? ব্ল্যাক মার্কেটে নেমে শালা কাঁচা পয়সার মুখ দেখছে, তাই এমন গরব। আমার ঘরে কলাই সিদ্ধ চলছে, 8 আনা পয়সা ধার পেতে নাকি ওর পায়ে ধরেছিলাম। চেহারাটা একটুও প্রসন্ন না করে শিবনাথ বলল, আমি কি করব? আপনাদের বস্তির লোক ওর নামে চিরকালই তো বদনাম গেয়ে আসছে, এখানে এসে অবধি শুনছি। বিধু মাথা নাড়ল। আপনার ওয়াইফকে ধরে মেয়েকে শহরে স্কুলে পাঠালো। বেশ করেছে, আপনার পয়সা থাকে আপনিও পাঠান না। শিবনাথ জানলার একটা পাল্লা বন্ধ করে দিল। আপনি রাগ করছেন, আমার পয়েন্ট সেটা না। তাছাড়া কলকাতার স্কুলে কি আর খুব ভালো লেখাপড়া হয়? দেখুন না গত 3 বছরের ম্যাট্রিকুলেশনের রেজাল্ট। তা না, আমি বলছি তোর মেয়ে কোনোদিনই বর্ণপরিচয়ের ধাপ পার হতে পারবে না, বছর বছর ফেল করবে। কেন, খুব পেকে গেছে নাকি? শিবনাথ সামান্য খুশির ভাব দেখালো। আপনি কি করে জানলেন বলাইয়ের মেয়ের মাথায় কি আছে না আছে? গোবর, বিদু শব্দ করে হাসল। মশাই, ফাদার মাদার দুজনেই যদি অশিক্ষিত হয়, সন্তানকে অক্ষর শেখানো বড় কঠিন। তা কঠিন সহজ বলাই গিয়ে বুঝুক। আপনি এখন যান, আমি শোব। শিবনাথ জানালার আর একটা পাল্লায় হাত রাখল। ও, শোবেন? মুখে বলল বিধু, কিন্তু জানলা থেকে নড়ল না। খবর শুনেছেন বোধকরি? কি খবর? শিবনাথ ভুরু কুঁচকোয়। শেখরের কন্যাকে নিয়ে সুধীর ইলোপ করেছে। বেগতিক দেখলে আপনার কন্যাকে নিয়েও কেউ ইলোপ করবে। শিবনাথ নিরুপায় হয়ে কথাটা বলে ফেলল, যান। কিন্তু বিধু মাস্টার তা গায়ে মাখল না। আরাম হারাম, হ্যাঁ, বুঝেছেন শিবনাথ বাবু? শেখর তার বউ মেয়েকে খুব আরামে রেখেছিল আর জল বিক্রির পয়সায় মাছ দুধ খাইয়েছিল। তার রেজাল্ট? আমার মেয়ে একটি না, সুনীতির কাছাকাছি বয়সের 3টি, মমতা, সাধনা, নীলিমা। এতটা সেক্স কনসাস হবে তার সময় কই? লেখাপড়া নেই, বাটনা বাটো, রান্না করো, কাপড় আছড়াও। মুখ বিকৃত করে বিধু হাসল। শেখর নিজেকে একটা লর্ড বলে মনে করত। হ্যাঁ, ওই হোমিওপ্যাথিক ডাক্তার হই। আমাকে তো ইদানিং এতটা বেড়েছিল যে মানুষ বলেই মনে করত না। এখন মুখে চুনকালি পড়ল তো। গড, আপনাকে বলেছি বোধহয় আর একদিন, ওপরে একজন আছেন যিনি সব অন্যায়ের বিচার করেন। একদিন 1 টাকা কর্জ চেয়েছিলাম বলে
তুই আমায় ইনসাল্ট করেছিলি। বার্থ কন্ট্রোল করো। মূর্খের মতো এত ছেলে মেয়ে হইয়ে তুমি কি সব দিক ঝাঁঝরা হয়ে যাবে? এখন তোর তো একটি ইস্যু, তবে তোর ঘরে এই সর্বনাশ ঢোকে কেন? কি মশাই, চুপ করে আছেন কেন? শিবনাথ সশব্দে পাল্লাটা বন্ধ করে দিল। হ্যালো মিস্টার। চারু রায়। চারু রায়কে দেখেই শিবনাথ এক পা করে বনমালীর দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। শুধু কে গুপ্ত বসে আছে দেখলে সে রমারম রাস্তায় নেমে যেত। কিন্তু দুর্ভাগ্য শিবনাথের, কে গুপ্ত প্রথম কথা বলল। হ্যাঁ, একটা এঙ্গেজমেন্ট আছে একজনের সঙ্গে। শিবনাথ কে গুপ্তর দিকে তাকালো না। চারু রায়ের চোখে চোখ পড়তে বলল, নমস্কার, কতক্ষণ এসেছেন? এই তো। চারু রায় হাত দুটো একত্র করল। বসুন। গুপ্ত মুখে বলল না, হাত বাড়িয়ে শিবনাথের একটা হাত ধরে বলল, বসুন মশাই, বসুন। এখানে আসার দিন থেকে তো শুনছি আপনার কাজ আর কাজ। আমরা না হয় অকর্মার ঢেঁকি, তা বলে 5-7 মিনিট আমাদের সঙ্গে বসে গল্প করলে আপনার লাখ টাকা কিছু ক্ষতি হবে না। বসুন। একটু ধমকের সুরে গুপ্ত হাসছিল। শিবনাথ বিব্রত বোধ করল। চারু রায় অল্প হাসল। বনমালী খাতা থেকে মুখ তুলে বলল, বসুন স্যার। পায়া ভাঙা বেঞ্চের একপাশে শিবনাথকে বসতে হলো। এইমাত্র আপনার কথা হচ্ছিল। তুই থাম গাধা, তুই থাম, আমি বলছি। কে গুপ্ত বলল, ময়নাকে সঙ্গে নিয়ে বেরোলো দেখলাম আপনার স্ত্রী। শিবনাথ মাথা নাড়ল। ব্যাপার? কে গুপ্তর প্রশ্ন এবং ঠোঁট চাপা হাসিটা শিবনাথের মোটেই ভালো লাগলো না। দাঁতে দাঁত চেপে গম্ভীর হয়ে বলল, বলাই ওর হাতে পায়ে এসে ধরেছে। এখানে মেয়ে স্কুলে যেতে পারে না, 17 বছর বয়সে বর্ণ পরিচয় পড়ছে দেখে বিধুর মেয়েরা ঠাট্টা করে। কাজেই শহরের স্কুলে ভর্তি হওয়া ছাড়া উপায় নেই। গুড আইডিয়া। কে গুপ্ত নিজের কাঁধে একটা ঝাঁকুনি দিল। মেয়েটা দেখতে মন্দ না, বলাইটাও যদিও চাষা, তাহলেও চেষ্টা থাকলে ময়নাটা লেখাপড়া শিখতে পারবে। বেশ বেশ ভালো। না, আমি কিন্তু আপনাদের সম্পর্কে আর একটা কথা শুনেছি। কি কথা? শিবনাথের 2 কান গরম হয়ে উঠল। শিবনাথ বনমালী এবং চারু রায়ের দিকে তাকালো। একটা কুকুর পাশের নর্দমা থেকে কার জুতোর একটা ছেঁড়া শুকতলি মুখে করে এসে শিবনাথের পায়ের কাছে রেখে ছুটে পালালো। ননসেন্স বলে চারু রায় নাকে রুমাল গুঁজল। কাল রাত্রে কি নিয়ে খুব গন্ডগোল হয়েছে আপনার ঘরে? কিসব জিনিস টিনিস নাকি ভেঙেছে? একটা ঢোক গিলল শিবনাথ, কিন্তু তৎক্ষণাৎ সূক্ষ্ম হেসে বলল, একটা কাঁচের গ্লাস। অসাবধানে নাড়াচাড়া করতে গেছিলেন শ্রীমতী, আপনি তখন ঘরেই ছিলেন? আরে ধ্যাত মশাই, ঘরে? আমাকে রাত বেশি হলে ঘরে ঢুকতে দেয় নাকি বেবির মা? তাছাড়া স্বদেশি মাল টেনে গেলে তো কথাই নেই। শুনলাম টাকা পয়সা নাকি আরো কি সব কথা নিয়ে খুব ঝগড়াঝাটি করেছেন স্ত্রীর সঙ্গে। বলে কে গুপ্ত ঘাড় ফিরিয়ে বনমালীর দিকে তাকাতে বনমালী হিসাবের খাতা থেকে মুখ তুলল। তুমি নিজের চরকায় তেল দাও গুপ্ত, নিজের চাকা চালু করো। কার ঘরে কি নিয়ে ঝগড়া হলো খোঁজ নিয়ে তোমার কি হবে? শিবনাথের মুখটা কালো হয়ে গেল, কিন্তু বুদ্ধিমান সে। 1 সেকেন্ড মাটির দিকে চেয়ে থেকে পরে চোখ তুলে হাসল। আজ সকালে বুঝি ঘরে গিয়ে স্ত্রীর মুখে সব শুনলেন? হ্যাঁ, রাত্রে আমার ওয়াইফ আপনার স্ত্রীকে দেখতে গেছিল। জ্বরটা কমেছে তো? আজ ভালো? আপনি দেখছি খুব সিরিয়াসলি এটা নিচ্ছেন। গুপ্ত অট্টহাস্য করে উঠল। আরে না না মশাই, এমনি জিজ্ঞেস করলাম। মেয়েদের মুখে শুনে নাচানাচি করা আর তাই নিয়ে আর একজনকে জেরা করা আমার নেচার না। ও কিছুই না, এমনি বললাম। আসলে হয়েছে কি, একটু আগে বিদুর ছোট ছেলেটা, কি যেন নাম, হুবলা এসেছিল বনমালীর দোকানে 1 পয়সার নুন কিনতে। পেট মোটা, সরু ঠ্যাং, ঘটির মতো ঘাড়, বেঁটে এঁচড়ে পাকা হুবলাকে আপনি দেখেননি? হারামজাদা এসেই একগাল হেসে বলছিল, কাল 12 নম্বরের শিবদাদা বউকে বেজায় মারধর করেছে, রাগ করে থালা ঘটি ভেঙেছে। আমরা শুনে থ। বনমালী বলল, ছেড়ে দাও ছেড়ে দাও। বিধুর ঝাঁক হলো গিয়ে মাছি, এখানের ময়লা ওখানে টেনে নেয়, ও ঘরের খবর এ ঘরে আনে।
আর মিছা কথা তিলকে তাল করতে, মরার মুখে কথা বলাতে ওদের জুড়ি নেই। ওইটুকুন বাচ্চা ছেলে, কত বড় এক একটা দাঁত, আর কি পাকা কথা। আমি কথা শুনবো কি? ওর বলার ঢং দেখে হেসে বাঁচি না। চারু রায় শিবনাথের দিকে তাকালো। বস্তির ছেলে মেয়ে এর চেয়ে ভালো হবে আপনি আশা করতে পারেন না নিশ্চয়ই, মিস্টার রায়। শিবনাথ সঙ্গে সঙ্গে হাসল। হ্যাঁ, আমি তো চড় মারতে চেয়েছিলাম। কে গুপ্ত তার লম্বা শীর্ণ হাতটা শূন্যে তুলে ধরল। তারপর আর হারামজাদা এখানে দাঁড়ায়নি, এক দৌড়ে বাড়িতে ঢুকল। কে গুপ্তর হাত নাড়া দেখে বনমালী, চারু রায় এবং শিবনাথ একসঙ্গে হেসে উঠল। থাকগে, কি আর করা যায় এসব ছেলে মেয়েদের, দোষ গার্ডিয়ানদের। একমাত্র পিটি করা ছাড়া উপায় নেই। আমি তো ওই যে বসে আছি বটে এখানে, কিন্তু হাঁসের মতো, কাদা লাগতে দিই না গায়ে। শিবনাথ মুখ্যত চারু রায়ের দিকে তাকিয়ে বলল, সেদিন লাইট হাউসের সামনে কথায় কথায় আমি এ ধরনের একটা আভাস দিয়েছিলাম আপনাকে, মনে আছে? নরকবাস এখান থেকে। খুব মনে আছে। মিহি সুন্দর গলায় চারু রায় মেয়েদের মতো হাসল, এবং তারপরে কি একটা ভেবে টিন থেকে দুটো সিগারেট তুলে শিবনাথ এবং কে গুপ্তর হাতে গুঁজে দিয়ে বলল, আচ্ছা ব্রাদার, আমি এখন পালাই। কটা বাজে? ও গড! হাত ঘড়ির দিকে তাকিয়ে চারু রায় অকস্মাৎ উঠে পড়ল এবং একটা হাত নেড়ে বাই বাই জানিয়ে কারোর দিকে না তাকিয়ে রাস্তার ওপাশে সোজা সুপুরি গাছের দিকে ছুটল। ছোট্ট হলদে গাড়িটা একটু পোড়া তেলের গন্ধ ছড়িয়ে চোখের নিমেষে অদৃশ্য হয়। বজ্জাতের ধাড়ি। কে গুপ্ত বনমালীর দিকে তাকায়। ধরি মাছ নাছুই পানি, হুট করে সময় বুঝে চারু কেমন কেটে পড়ল দেখো। বনমালী কথা না বলে হিসাবের খাতায় চোখ রাখল। কি মশাই, আপনি চুপ করে বসে আছেন কেন? শিবনাথ কিছু বলতে না পেরে কে গুপ্তর দিকে তাকিয়েছিল, তাই এই প্রশ্ন। কি ব্যাপার? হাসতে চেষ্টা করল শিবনাথ। ব্যাপার তো আপনাকে নিয়েই। চাকরা চুল সমেত মাথাটা নেড়ে গুপ্ত দেশলাই জেলে সিগারেট ধরালো। দেশলাইটা চারু রায় ভুলে ফেলে গেছে। সেজন্যই তো আপনাকে ডাকছিলাম। এক গাল ধোঁয়া ছেড়ে কে গুপ্ত ঘুরে শিবনাথের দিকে সোজা হয়ে বসল। হুবলার কথা শুনে ওই তো এতক্ষণ বেশি নাচানাচি করছিল চারু। কিরকম? শিবনাথ ঝোঁক গিলল। কি রে বনমালী, বল না, কি বলছিল? তোর নুন পেঁয়াজের হিসেব এখন রাখ। আমার কি গরজ, তুমি বলো, এক বাড়িতে আছো তোমরা। কে গুপ্ত খুব করে কেশে হাতে সিগারেটের ছাই ঝাড়ল। কাশলো কি হাসলো মুখটা নোয়ানো বলে ঠিক বোঝা গেল না। মুখ তুলে বলল, হুবলার রিপোর্ট শুনে চারু আমায় বলে, দ্যাট জেন্টলম্যান মাস্ট বি অ্যানাদার বেকার। ক্রাইসিস পিরিয়ড আরম্ভ হয়েছে। স্কুলের চাকরি করে আর কত মাইনে পাবেন মহিলা? হ্যাঁ, আপনার স্ত্রীর কথা বলছিল চারু। বলতে বলতে শালা হুট করে বলে কিনা, এই বেলা তুমি একটা অ্যাটেম্প্ট নাও গুপ্ত, হয়তো ভদ্রলোক রাজি হবেন। হ্যাঁ, আপনি। বলল, বস্তি লাইফের ইতর জঘন্য দিকটা যেমন আছে, তেমনি একটা হোপ, আলোর দিকটাও থাকবে। এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং। মানে অশিক্ষিতা নিপীড়িতা মেয়ে যেমন থাকবে, তেমনি শিক্ষিতা উন্নতমনা যিনি এদের পথ দেখিয়ে নেবেন, তার জন্য মেয়ে চরিত্রের পাঠ করা স্কোপ তার মায়াকানন বইতে আছে। তুমি একবার নক করো গুপ্ত। বহু ভদ্রঘরের মেয়ে আজ অত্যন্ত সম্মানের সঙ্গে এই কনসার্ন সেই কনসার্নের সঙ্গে কন্ট্রাক্ট করে নানা বইয়ে নামছে, অ্যান্ড দে আর আর্নিং এ লট। বলল, শোভাবাজারের বিখ্যাত নাগ বংশের কে এক নগেন ডাক্তারের স্ত্রী সিনেমায় নেমে 2 মাসের মধ্যে লিন্টন স্ট্রিটে বাড়ি কিনল, গাড়ি কিনল, এবং স্বামীর জন্য হ্যারিসন রোডের ওপর এত বড় ডিসপেন্সারি খুলে দিল। শোভাবাজারের কানাগুলির নগেন ডাক্তারের কাছে মাগনা চিকিৎসা করাতেও কেউ ঘেঁষত না। এখন তারই কত নাম ডাক, কি অসাধারণ হাত যশ। তুমি একবার বুঝিয়ে বলো গুপ্ত তোমাদের শিবেন্দ্রলাল বাবুকে। আমার নাম শিবনাথ। শিবনাথ গম্ভীর হয়ে বলল, ওই একই কথা। টার্গেট ঠিক আছে। এতক্ষণ লাপালাপি করছিল চারু।
আপনাকে আসতে দেখেই চুপ মেরে গেল। মানে দায়ের কোপ আপনার মাথায় আমাকে বসাতে বলে শালা সুরসুর করে কেটে পড়লো আর কি। কথা শেষ করে কে গুপ্ত মুখের এমন ভঙ্গি করে হাসল যে শিবনাথ না হেসে পারল না। তা সিনেমায় আজকাল বহু ভদ্রঘরের মেয়েরা নামছেন, নিন্দার কিছু নেই। অবশ্য এতে যোগ দেওয়া না দেওয়া ব্যক্তিগত রুচির ওপর নির্ভর করে। আমার স্ত্রী সম্পর্কে প্রস্তাব দিতে বন্ধুকে আপনি কিছু বললেন না? শিবনাথ একটা চোখ ছোট করে কে গুপ্তর দিকে তাকায়। আমার বয়ে গেছে, তাছাড়া সময় পেলাম কই। কথাটা তুলেই হারামজাদা আপনি আসার সঙ্গে সঙ্গে পিঠ ডাকালো দেখলেন তো। এতক্ষণ পর হিসাবের খাতা থেকে মুখ তুলে বনমালী হাসল। এবার জিজ্ঞেস করুন শিববাবু, বন্ধুর ওপর আমাদের গুপ্ত আজ এত খাপ্পা কেন? কি ব্যাপার? শিবনাথ অস্ফুটে বলল এবং একটা কিছু অনুমানও করল। কে গুপ্ত হঠাৎ কথা বলে না। বনমালী বলল, আজ সকালে গুপ্ত ঘোলপাড়ায় গিয়েছিল। কিরণ নাকি পষ্টাপষ্টি বলে দিয়েছে কে গুপ্ত যেন ও বাড়ি না ঢুকে। অমল রাগ করে। কেন, চারুবাবু কি সেখানে ছিলেন না? শিবনাথ আর চোখে কে গুপ্তকে দেখে পরে বনমালীর দিকে তাকায় ও ঠোঁট টিপে হাসে। এটা তো গুপ্তবাবুকে ইনসাল্ট করা হয়েছে। চারু ছিল না মানে? কি হে গুপ্ত, বলো না। চারু কাল রাত্রে ওখানে ছিল। সকালে কে গুপ্ত গিয়ে দেখে বিছানার ওপর গোল হয়ে বসে তিনজন, মানে চারু, অমল আর কিরণ, চা, রুটি, ডিমের বড়া খাচ্ছে আরামসে, আর খুব গল্প গুজব করছে। শিবনাথ চুপ করে রইল। কে গুপ্ত অধোবদন, যেন কি ভাবছে। আঙুলের ফাঁকে সিগারেটটা জ্বলছে। খাওয়া দাওয়া নেই, উপোস থাকে গুপ্ত। তা ওদের কি উচিত ছিল না অন্তত একটা বিস্কুট, এক কাপ চা খাইয়ে তারপর ধীরে সুস্থে সেখানে যাতে আসে না যায় বলে দেওয়া? কিরণটা নাকি বেড়ালের মতো চোখ করে গুপ্তকে ধমক দিয়ে উঠেছিল। কিরণের কিচ্ছু দোষ নেই, সব ওই চারুর চালাকি, যেভাবে শিখিয়েছে সে কিরণকে। কে গুপ্ত শিবনাথকে বোঝালো, বুঝলেন মশাই, কিরণ আমাকে ভিতরে ভিতরে ভীষণ লাইক করে। এ বাড়িতে থাকতে আমি ওর চোখ দেখে টের পেয়েছিলাম। আফটার অল শি ইজ নট এ ব্যাড গার্ল। অল্প হাসল শিবনাথ। তা আপনি জিজ্ঞেস করুন না ওর কমিশনের কি হলো? বনমালী হাসল। হাসল ব্যাপারের কি? বনমালীর কথায় শিবনাথ প্রশ্ন করল, তা কিরণের সঙ্গে কিছু কন্ট্রাক্ট হয়েছে কি চারুবাবুর? লেখাপড়া প্রথম বইয়ে নামছে, আগাম এত টাকা। অমল রাজি আছে তো? ওই তো চালাকি মশাই, চারু বলছে দেরি হবে। বলছে এখনই সে কথাটা তুলছে না, হয়তো সে এভাবে এখন কথা তুলবেই না, এবং এই দুটি স্বামী স্ত্রীর জীবনের ওপর তার কেমন একটা পার্সোনাল ইন্টারেস্ট জন্মে গেছে। শুনুন মশাই শুনুন, মায়া একটা সফট কর্নার সৃষ্টি করেছে তার বুকে অমল সেদিন ঘোলপাড়ার ঘরে গিয়ে। কিনা চারুকে ঢিপ করে প্রণাম করে নাকি বলেছে গোয়ার অমল, আপনি আমার বড় ভাই, অপমানের হাত থেকে বাঁচিয়ে আমাদের রক্ষা করেছেন, কাজেই আপনাকে অবিশ্বাস করব না। আমি কিরণকে আপনার হাতে ছেড়ে দিচ্ছি, যা খুশি তা করুন। হঠাৎ এত উদার কেন? চারু কি তখনই পকেট থেকে এক গোছা নোট তুলে অমলের হাতে গুঁজে দিয়েছিল নাকি? শিবনাথ কে গুপ্ত চোখের দিকে তাকায়। আরে মশাই, শেষ করতে দিন, নোট দেবে কেন? এ বাড়ি থেকে বেরিয়ে তিনজন ৫৫ তলায় গিয়ে রিকশায় চেপেছিল। একটা রিকশা? যেন কি প্রশ্ন করতে শিবনাথ আবার খানিকটা হাসল। হ্যাঁ হ্যাঁ মশাই, আপনারা আর তো সঙ্গে ছিলেন না কেউ যখন ওরা ঘোলপাড়ায় যায়? আমি ছিলাম, সব তো চোখে দেখা। তারপর আর কি, রিকশায় উঠেই চারু কিরণের কোলের ওপর হাত রাখল। অমল দেখতে পাইনি? মশাই, আপনার মাথায় কিছু নেই। দেখতে পেয়েই তো কিরণের মুখের দিকে অমল তাকিয়েছিল, আর কিরণও তখন এমন ভাবে অমলের দিকে তাকায় যে দ্বিতীয়বার অমল চোখ খোলেনি, রুমাল চাপা দিয়েছিল চোখে। এখন সেই অবস্থায় আছে। কিরণ ধমক দেয় আর অমল কাঁদে। রিকশার সেই ঘটনার পর থেকেই অমলটা বদলে গেছে। হাঁক ডাক নেই। হাঁক ডাক করবে কি? কিরণের চোখের দিকে তাকাতেই পারে না। ঘোলপাড়ার বাড়িতে নেমেই কিরণ রাত্রে চারুকে আর আমাকে খাওয়ার নেমন্তন্ন করল। দেখুন কেমন চালাক মেয়ে,
এখানে থাকতে এসব কিছুই বোঝা যাচ্ছিল না। শিবনাথ ফ্যাল ফ্যাল করে কে গুপ্তর মুখের দিকে তাকিয়ে রইল। বনমালী হেসে উঠল। সাবাস মেয়ে। শিবনাথ খুব করে হাসল। তা তোমার ওপর কিরণ আজ হঠাৎ অত চটল কেন? কাল বেসামাল কিছু করতে গিয়েছিলে নাকি? তুই থাম রাস্কেল, তোর এই মগজে কিরণকে বোঝার দরকার নেই। বনমালীর দিকে না তাকিয়ে কে গুপ্ত শিবনাথকে বোঝায়, একসঙ্গে 3টে পুরুষকে হাতে রেখে ঠান্ডা মাথায় চলার মেরিট ওই মেয়ে রাখে। আমি স্যাঙ্গুইন। কিরণ আমাকে অপছন্দ করে না, কিন্তু তাড়ালো তো শেষ পর্যন্ত। কে গুপ্ত এবারও বনমালীর দিকে তাকায় না। এটা চারুর চালাকি, বুঝলেন মশাই? কিরণকে দিয়ে ওই শালা বলিয়েছে স্বামী আরও নিজে অন্য পুরুষের তার ঘরে ঢোকা নিষেধ। চারু এখন তোমাকে আমল দিতে চাইছে না আর কি। বনমালী মোটা গলায় হাসল। তা না দিক, তার পয়সা আছে, আমি হিংসে করবার কি? কিন্তু আমায় ঠকানো কেন? আমার পাওনা মিটিয়ে দে, আপদ চুকে যাক। তা কিরণ যদি সিনেমায় না নামে তো আপনার কমিশন পাওয়া যাবে কি? শিবনাথ আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, যদিও এসব আলোচনায় আর বেশিক্ষণ লেগে থাকা তার ইচ্ছা করছিল না। মশাই, চারুই এখন নামতে দিচ্ছে না, বুঝলেন তো? হারামজাদার ইন্টারেস্ট কোন দিকে? ধর্মের বোন স্কাউন্ড্রেলটা আমাকে বুঝিয়ে গেল এভাবে, আর ওদিকে হারামজাদি ওই বুলি ঝেড়ে অমলকে ব্লাফ দিচ্ছে ধর্মের দাদা। তোমার নসিবই খারাপ গুপ্ত, যেদিকে হাত বাড়াও পয়সা ওঠে না, ওঠে ছাই। যাকগে, আমি এখন চলি, কাজ আছে। শিবনাথ বেঞ্চ ছেড়ে উঠবার চেষ্টা করতে গুপ্ত আবার হাত চেপে ধরল। তা উঠছেন তো মশাই, কিন্তু সে কথার কি হলো? কোন কথা? ওই যে চারু বলছিল। ননসেন্স, অস্ফুটে বলল শিবনাথ। কিন্তু এই পাগলের কথায় রাগ প্রকাশ করতে যাওয়ার নির্বুদ্ধিতা চিন্তা করে সে অগত্যা মুখের হাসি ধরে রাখল। তা হুবলার মুখে আমাদের ঝগড়ার খবর পেয়ে চারুবাবু কি আমার স্ত্রীর সম্পর্কেই কেবল বললেন? কেন, রমেশ রায়ের পরিবার ছাড়া বাড়িতে কি আমার চেয়ে আর সকলের আর্থিক অবস্থাই ভালো যাচ্ছে না ভালোর দিকে? এবং তাদের ঘরেও তো বয়স্তা মেয়ে আছে। কে আছে বলুন? চেহারাটা এখানে একটা বড় ফ্যাক্টর, ভুলে যাচ্ছেন নাকি? আর যদি বলেন যে চেহারা বা বয়সের দরকার নেই, তো আমি দেখছি আপনার কথা মতন মাস্টারের স্ত্রী, কি নাম, দ্যাট বেলিড ওম্যান, মাদার অব 18 চিলড্রেন লক্ষ্মীমণিকে চারুর বইয়ে নামাতে হয়। কাঁধ মোটা ডাক্তারনিকে, প্রমথদের ঘরের 80 বছরের ক্ষণক্ষণে বুড়িকে। আপনি হাসছেন, অথচ এদিকে জানেন আপনি, হাজার রাত জেগে যার কোমরে ব্যথা নেই, হাজার পাতে খেয়েও যার হাঁড়ি চাটা স্বভাব গেল না, দ্যাট হোর কমলা এখান থেকে সরে পড়েছে। সুনীতিটাকে ভাগিয়ে নিয়ে গেল বাইরের এক ছোকরা, প্রীতি। হ্যাঁ, ভুবনের ডালৌসি চষা মেয়ে সিনেমায় নামবে না। জানি না ওটার ছোট বিথিটা সাজগোজ করে হালে কোথায় বেরোতে আরম্ভ করেছে। এই তো হলো গিয়ে ইয়ং ফেসেস, মানে যারা নামবে, যাদের নামানো উচিত। অল্প বয়স হলেও বিধু মাস্টারের থ্যাবড়া নাকের মেয়ে দুটো, কি ও ঘরের বাচ্চা বউটা, কি যেন নাম, রং ফর্সা হলে হবে কি, কপালটা উঁচু, খরগোশের কানের মতো কান, হিরণকে তো আর এই বইয়ে নামিয়ে চারু লস দিতে পারে না। কাজেই একবার তো বন্ধু কাঁচকলা দেখিয়েছে, আবার কেন? ভদ্রলোক কাজে বেরোচ্ছেন আর তুমি তাকে ধরে রেখে আগর বাগর বকছ। তুই চুপ কর সোয়াইন, তোর সঙ্গে কথা বলছি না। এই লাইনের তুই বুঝিস কি? কে গুপ্ত মাটিতে থুতু ফেলে শিবনাথের দিকে চোখ ফেরায়। কাজেই এবাড়ির রকম সকম দেখে এবং এইমাত্র হুবলার রিপোর্ট পেয়ে চারু যে আমাকে প্রেস করবে, আপনার কানে কথাটা তুলবে, খুবই স্বাভাবিক। বলুন। ননসেন্স, ইডিয়েট। শিবনাথ আর একবার মনে মনে আউড়ে ঠোঁটে সূক্ষ্ম হাসি ঝুলিয়ে দিলে। তা তো বুঝলাম, তা কি আর বুঝি না? চেহারাটা একটা ফ্যাক্টর। তা অবশ্য আমি খুব বেশি দেখিনি তাকে, কিন্তু তাহলেও আপনার হয়ে। হ্যাঁ, বেবির মা সম্পর্কে চারুবাবু কিছু চিন্তা করছেন না যে? বড় বেশ সুন্দর চেহারা মহিলার। তাছাড়া অনেকদিন আপনার। শিবনাথ থামতে কে গুপ্ত মাথা নাড়ল। হ্যাঁ হ্যাঁ বলুন, চুপ করছেন কেন? তাছাড়া আমি অনেকদিন বেকার,
আমার স্ত্রী কিচ্ছু করেন না, এই তো? তা বেকারকে বেকার বলতে অত হেজিটেট করছেন কেন? হেসে কেগুপ্ত বনমালীর দিকে ঘাড় ফেরায়। বনমালীর এদিকে এখন চোখ নেই। শতচ্ছিন্ন ময়লা কুটকুটে কাপড় পরা একটি মেয়ে। মেয়ে না, কাদের ঘরের বউ। সম্ভবত পাশের কোনো বস্তিতে থাকে। দোকানের সামনে দাঁড়িয়ে বনমালীকে ধারে 1 পয়সার গুড় দিতে পেরাপেরি করছে। কিন্তু বনমালী অটল। ধারে বিক্রি নেই, ধার দেয়া বন্ধ হয়ে গেছে বলে সে দ্বিতীয়বার মুখ খোলেনি। যুবতী বউটি শেষটায় লজ্জা পেয়ে মাটির দিকে মুখ করে চুপ করে রইল। আরে গাধা, দিয়ে দে। কেগুপ্ত মস্ত বড় একটা ঢোক গিলল। 1 পয়সার গুড় অমনি গেলে তোর দোকান কিছু ফেল পড়বে না, কি বলেন? শিবনাথ কিছু বলল না। আজ আর ধার দেওয়ার ক্ষমতা নেই আমার। বনমালী হিসেবের খাতায় মন দিতে দিতে বলল, বাপ রে বাপ, ধারের খদ্দেরের কামরানিতে মরলাম। এ কোন রাজ্যে আছি? রামরাজ্যে আছিস হারামজাদা। কেগুপ্ত ধমকে উঠল। আমার মতো ধারে খাওয়া খদ্দেররা এখানে আছে বলে তুই বেঁচে আছিস। আমরা ছাড়া আর কোন রাজা বাদশা তোর দোকানে আসে তেজপাতা শুকনো লঙ্কা কিনতে? কি বলেন মশাই? শিবনাথ দেখল বউটির ডাগর চোখ আর করে কেগুপ্তকে দেখছে। মন্দ না, রং খুব ফর্সা না হলেও চোয়ালো চিবুকের গড়নটা অদ্ভুত। লম্বা একটা নিঃশ্বাস ফেলল শিবনাথ। আরে দিয়ে দে হারামজাদা, 1 পয়সার গুড় গেলে তোর তো কারবার কিছু লাটে উঠছে না। আপনিও বলুন না মশাই। বনমালী এখন পাষণ্ড হবে কেন? কেগুপ্ত কনুই দিয়ে শিবনাথের হাঁটুতে গুঁতো দেয়। লোক বুঝে সময় মতো ধারটা না দিলে আমরাই বা তোমাকে ভালো চোখে দেখব কেন? বনমালী কথা বলল না বা খাতা থেকে চোখ তুলল না, এবং বউটিও নড়ল না। আপনার কাছে একটা পয়সা আছে? কেগুপ্ত শিবনাথের দিকে তাকালো। আছে। শিবনাথ পকেট থেকে একটা ফুটো পয়সা তুলে কেগুপ্তর হাতে দিল। এই নিন হারামজাদা, তোর দাম। আপনি নিয়ে নিন। দে, ওজন করে দিবি। পয়সাটা বনমালীর দিকে ছুঁড়ে কেগুপ্ত হাত ছাড়ল। বনমালী গম্ভীরভাবে 1 পয়সার গুড় একটা কাগজে জড়িয়ে বউটির হাতে তুলে দিয়ে পয়সাটা বাক্সে ফেলল। বউটি আর একবারও কেগুপ্তর দিকে না তাকিয়ে আস্তে আস্তে চলে গেল। কেমন দেখলেন মশাই? শিবনাথ কেগুপ্তর প্রশ্নের উত্তর দিল না। কেগুপ্তর ঘাড় ঘুরিয়ে আম গাছটার দিকে তাকিয়ে থাকার ধরন দেখে তার হাসি পাচ্ছিল। খাসা মেয়েটি, কার বউ কে জানে? কেগুপ্ত ঘাড় ফিরিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল। 10 নম্বর বস্তির সুকুমার নন্দীর স্ত্রী। বনমালী খাতা থেকে মুখ তুলল। আগে তালতলায় ছিল। উকিল। ট্রামের তলায় পড়ে ঠ্যাং কেটে এখন এখানে সস্তা ঘরে এসে বাসা বেঁধেছে। ওকালতি করত, মানে কাছারির বট গাছের পাতা গুনত। তা কি আর বুঝি না? কেগুপ্ত গলা খুলে হাসল। যার নেই পুঁজি পাটা সে আসে বেলে ঘাটা। যত সব ঘাটের মরা এসে মাথা গুজেছে খাল ধারে। তা আমি ভাবছি অন্য কথা। গুপ্ত শিবনাথের দিকে তাকায়। কিরকম মানগ্রেটফুল মেয়েটা দেখলেন? আপনার কাছ থেকে পয়সাটা চেয়ে পর গুড়ের দাম মেটালাম, কিন্তু একবার এদিকে মুখ ফিরিয়ে চোখ তুলে চেয়েই দেখল না। শিবনাথ না হেসে পারল না। লজ্জা পেয়েছে আর কি? বনমালী নরম গলায় বলল। হুট করে তুমি শিববাবুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে গুড়ের দাম দেবে সুকুমারের বউ ভাবতে পারেনি। ভাবতে পারেনি, কিন্তু হাত পেতে গুড়টা তো নিয়ে গেল। ভেংচি কেটে কেগুপ্ত খিঁচিয়ে উঠল। তুই এক বজ্জাত, আর ওই মাগি আর এক বজ্জাত। দুনিয়াটাই স্বার্থপর, বুঝেছেন মশাই? হাত বাড়িয়ে আমি আপনার কাছ থেকে নিতে পারলাম, কিন্তু আপনার দিকে তাকাতে আমার লজ্জা। আসলে ওটা হলো গিয়ে ওর ভ্যানিটি। চেহারাটা একটু ভালো কিনা? যেন কি একটু সময় চিন্তা করল শিবনাথ, তারপরে আস্তে আস্তে বলল, আপনার অনুমান হয়তো মিথ্যা না। কি একটা বইয়ে পড়েছিলাম, যুবতী নারী যত খারাপ অবস্থায় থাকুক, পরপুরুষের সামনে দাঁড়িয়ে আমি গরিব, তিনি বিত্তশালী, এসব চিন্তা করে না, বরং তার আগে সে অন্য কিছু ভাবে। বলুন, থামছেন কেন? পুরুষটি আমার যোগ্যী কি অনুপযুক্ত, এই বোধটাই
অর্থাৎ এই ইন্দ্রিয়গত চেতনাতেই মেয়ের আগে আচ্ছন্ন হয়ে পড়ে। আমি সেক্সের কথাই বলছি। বলুন মশাই বলুন, নারী চরিত্র সম্পর্কে এসব ভালো ভালো কথা মানে সেক্সোলজির মারপ্যাঁচগুলো বনমালী হারামজাদাকে একটু বুঝিয়ে দিন। আমিও তো এককালে এসব বই টই পড়তাম। এখন আর শালার কিচ্ছু মনেও নেই। অভাবে অভাবে মাথাটা থেঁতলে গেছে। ভয়ানক দেমাগ বউটার। নিজের ইউথ অঢেল রূপ সম্পর্কে তিনি ওভার কনসাস। আমি না হয় চুলদাড়ি লম্বা রেখে জামা কাপড় ছিঁড়ে না খেয়ে সুটকি লেগে একটা খচ্চরে পরিণত হয়েছি, কিন্তু কিন্তু আপনার দিকে তো একবার তাকাতে পারত। তাছাড়া পয়সাটা আপনার পকেট থেকেই গেল। শিবনাথ চুপ করে রইল। কি যেন প্রশ্ন করছিলেন আমাকে? চিন্তা করতে কে গুপ্তর তখনই মনে পড়ল, বেবির মাকে সিনেমায় নামানোর কথা। একদিনে তবু আপনি জিজ্ঞেস করলেন, চারু সাহস পায়নি। শিবনাথ তৎক্ষণাৎ বলল, না আপনি সেদিন বলছিলেন কি না, বেবি একটু বড় হলে ওকে কোনো বইয়ে নামাবেন। তা তো বলছি, আমার সেই প্ল্যান বদলে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? বেবি আমার মেয়ে, ডটারের ওপর ফাদারের রাইট বেশি। কাজেই ওকে দিয়ে আমি যা খুশি করাবো। ইউ উইল সি। বুদ্ধি করে শিবনাথ প্রশ্ন করল, বেবির মা বুঝি রাজি হচ্ছেন না? আলবাত রাজি থাকতে হবে। কে গুপ্ত চোখ পাকিয়ে উঠল। বেবি সম্পর্কে মাই ডিসিশন ইজ ফাইনাল। লম্বা চুলে শীর্ণ হাত বুলিয়ে কে গুপ্ত মাথার একগোছা শুকনো চুল পটপট টেনে তুলে ফেলল। একদলা থুতু ফেলল মাটিতে। ইয়ার কি? কে গুপ্তর মরা মাছের মতো সাদা ফ্যাকাশে চোখে রক্তের ছিটে দেখা গেল। শিবনাথ নীরব। মশাই, তিনি আইসিএস এর বোন হতে পারেন, কিন্তু আমিও আমার সুদিনে কি বলবো, হ্যাঁ, রূপোর থালায় ভাত খাইয়েছি, সিল্ক আর সোনা দিয়ে মুখের হাসি নিভতে দিইনি। আজ দুর্দিনে আমার সঙ্গে বাক্যালাপ বন্ধ। ঠোঁট টিপে হাসল শিবনাথ। কি একটু চিন্তা করে ভুরু কুঁচকে বলল, আপনার শালা, যিনি আইসিএস, জীবিত আছেন কি? হ্যাঁ, এখনো সার্ভিসে আছেন, আলিপুরে বাসা। শিবনাথ ইতস্তত না করে বলল, দিন কতক তিনি মানে আপনার ওয়াইফ সেখানে গিয়ে থাকলেই পারেন, অন্তত আপনার কিছু একটা সুবিধে না হওয়া পর্যন্ত। নিশ্চয়ই শ্যালক সরকারি চাকুরে, মোটা মাইনে পান। বোনকে দিন কতক রেখে খাওয়াতে তার কষ্ট নেই। তাই বলি মশাই, ধর্মের বুলি আওড়ে কিরণ অমলকে ঠকাচ্ছে, আর ধর্মের বুলি শুনিয়ে আইসিএস নবারণ মিত্তির আমায় জব্দ করল। কি রকম? শিবনাথ প্রশ্ন না করে পারল না। ভোলাগিরির শিষ্য নবারণ, সনাতন হিন্দু ধর্ম মেনে চলে, পতি সতীর গতি। সুতরাং কে গুপ্ত বস্তিতে কষ্ট করবে আর বোন গিয়ে সেখানে বসে পরম সুখে ভাত খাবে, এটা ভাইয়ের পছন্দ না। দুঃখটা স্বামী স্ত্রী দুজনেই শেয়ার করে নিক। গুড আইডিয়া। শিবনাথ না হেসে পারল না। তার নবারুণ আপনাকে অথবা আপনার ওয়াইফ ও ছেলে মেয়েদের অসুবিধার কথা ভেবে মাঝে মাঝে কিছু পাঠায় তো? পাঠিয়েছে এ পর্যন্ত কিছু টাকা পয়সা? নট এ ফার্দিং। কে গুপ্ত মাথা নেড়ে হাত পেতে বলল, দিন একটা বিড়ি মশাই। আমি বিড়ি খাই না। শিবনাথ একটা সিগারেট তুলে কে গুপ্তর হাতে দিল। আইডিয়া তো আর নবারুণের মাথায় আসেনি, এসেছিল তার স্ত্রীর মাথায়। এ ডেঞ্জারাস ওম্যান। সিগারেট ধরানো শেষ করে কে গুপ্ত বলল, আমার সার্ভিস চলে যাওয়ার পর, মানে হ্যাঁ, আরো মাস তিনেক পর, যখন ভাড়া চালিয়ে আর পার্ক স্ট্রিটের বাড়ি ধরে রাখতে পারলাম না, সেখান থেকে উঠে গিয়ে আলিপুরে সবাই দিন কতক ছিলাম। হরিবল! কিরকম চেহারা করে রেখেছিল নবারণের স্ত্রী আমাদের দেখে। মশাই, 7 রাতও ঘুমোতে পারেনি, পাছে আমরা মাসের পর মাস সেখানে পড়ে খাই এই দুশ্চিন্তায়। তারপর বুঝি এক সময় হঠাৎ মাথায় ভোলাগিরির বুদ্ধি এলো। অর্থাৎ আমি একলা দিন কতকের জন্য নারকেলডাঙ্গার একটা টিনের ঘরে স্টোভে পাক করে খেয়ে সার্ভিসের চেষ্টা করব শুনেই স্ত্রীর ডিকটেশন অনুযায়ী নবারণ পরদিন বোনকে, হ্যাঁ আমার স্ত্রী সুপ্রভাকে, ডেকে বলে দিল, এটা খারাপ দেখায়।
তাছাড়া আমাদের মনোহর পুকুরের মিত্র পরিবারে এমন দৃষ্টান্ত আজ অবধি কোনো মেয়ে রাখেনি। ১,৫০০ টাকার মাইনে চাকুরে জামাই যেমন আছে, তেমনি চাকরি হারিয়ে ১০ টাকা এর ওর তার কাছ থেকে কর্জ করতে বেরিয়ে কলকাতার রাস্তায় ফ্যাপা করে ঘুরছে জামাইয়ের সংখ্যাও কম না এ বাজারে। কিন্তু কোনো মেয়েই বাপের বাড়ি এসে পড়ে থেকে স্বামীর হীনতা দীনতার পরিচয় দেয়নি, দিচ্ছে না। বরং হ্যাঁ, রাস্তায় ফ্যাপা করে ঘুরছে লোকের স্ত্রীও যখন মনোহরপুকুর রোডে বেড়াতে আসে, স্বামী এই করছে স্বামী সেই করছে বড়াই করে বাপের বাড়ি এবং পাড়া মাত করে রাখে। হ্যাঁ, এরা বুদ্ধিমতী। তাহলে তো আর বেবির মার সেখানে থাকা চলে না, শিবনাথ মন্তব্য করল। মশাই, হরিবল, আনবিলিভেবল। আপনি ইমাজিন করতে পারবেন না নবারুণের ওয়াইফ, হ্যাঁ ওই পেতনির মতো রং, খ্যাংরা কাটির মতো খিটখিটে দেখতে লিলিটা কত বড় সেলফিশ, কি ভয়ঙ্কর তার আত্মপর জ্ঞান। গড! কি করেছিল? বড় নোখ সমেত শুকনো শিরা বার করা হাতটা শিবনাথের চোখের সামনে বাড়িয়ে দিয়ে কে গুপ্ত বলল, একসঙ্গে খেতে বসে দেখতাম আমার ছেলে মেয়েদের এই এতটুকুন এক টুকরো ডিম 1/8 অব অ্যান এগ, আর ওর ছেলেও মেয়েটাকে দিত আস্ত পুরো একটা ডিম। আমরা না বুঝতে পারি তাই আলুর সঙ্গে মিশিয়ে দিত। এমন পাজি বজ্জাত সেলফিশ দ্যাট ডটার অব এ বিচ, মশাই। তা ওর স্বামীর রোজগারের টাকা ওর ছেলে মেয়েকে তো একটু দেবেই, বনমালী মন্তব্য করল। বনমালীর কথায় কান না দিয়ে কে গুপ্ত শিবনাথের দিকে তাকিয়ে বলল, তাই ভাবি, কদিন আর আমরা ছিলাম শালার বাসায় আলিপুর। প্রথম দিনই নবারুণের স্ত্রীর এই কাণ্ড দেখে আমি তাড়াতাড়ি খাওয়া ফেলে উঠে বাথরুমে ঢুকে চোখে জল দিয়েছিলাম, মনে আছে। আর ভাবলাম তখন আমার ছেলে মেয়েদের মাই ছাড়াবার পর ৭-৮ বছর কি শীত কি গ্রীষ্ম ১ কাপ দুধে আস্ত এক একটা ডিম ভেঙে খাইয়ে প্রত্যেকটিকে বড় করে তুলেছি। ভীষণ কান্না পেয়েছিল সেদিন। তার কি করবেন কষ্ট করে, দিন চিরকাল মানুষের সমান যায় না। শিবনাথ চট করে বলল, এখন কষ্ট যাচ্ছে, আবার হবে, আবার হয়তো ওরা। হ্যাঁ, ডিম খাবে, দুধ খাবে। কে গুপ্ত গাছের পাতার দিকে তাকালো। রোদ হেলে গেছে, দিন তবে আর একটা বিড়ি। শিবনাথ সিগারেটের প্যাকেটটা আর পকেট থেকে বার করল না। একটু চুপ করে থেকে পরে প্রশ্ন করল, তা আপনার স্ত্রী তো লেখাপড়া নিশ্চয়ই জানেন, তিনি যদি। বলুন, থামলেন কেন? কে গুপ্ত ঘাড় বাঁকা করল। রুক্ষ লম্বা চুলগুলোর নিচে আবার হাতের আঙুল ঢুকিয়ে পটপট করে চুল ছিঁড়তে লাগল। না, পুরুষদের হুট করে চাকরি হচ্ছে না, কিন্তু নানা অফিসে নানা জায়গায় মেয়েরা আজকাল যেন একটু বেশি চান্স পাচ্ছে, সুতরাং। শিবনাথ থামল। মশাই, সেদিক দিয়েও জব্দ হয়েছে আমার কপাল। কপালে আঙুল ঠুকল কে গুপ্ত। বনমালী ও শিবনাথ কথা বলল না। ইংরেজি চিঠিপত্র আমার চেয়েও ভালো লেখে বেবির মা, তেমনি বাংলার ওপর দখল। কিন্তু হলে হবে কি, ওই যে বললাম বংশ, নবারুণের মতো ওর মাথার মধ্যেও উঁচু মানি বংশের লম্বা লম্বা পোকা কিলবিল করছে। মশাই, আমি কি আর সাদে ঠেকেছি? বড় বাজারে একটা মেরোর গদিতে চিঠিপত্র লিখে ২০, ২৫, ৩০ যা হোক মাসে পাওয়া যাবে ঠিক হতে আমি নারকেলডাঙ্গায় একলা একলা থাকবো মনস্থ করে কোঠা নিয়েছিলাম। কিন্তু নবারুণের বদমাইশ বউটার জন্য সেই প্ল্যান ভেস্তে গেল। অগত্যা সবাইকে নিয়ে এখানে এসে উঠলাম। কিছুতেই রাজি করাতে পারলাম না। মিত্র বংশের মেয়েরা বাপ ভাইয়ের সংসারে থাক কি স্বামীর ঘরে যাক, আজ অবধি কেউ চাকরি করতে নামেনি, সুতরাং তিনিও পারবেন না। কি সিনেমায় নামার কথা? অ্যাটম বোম ফাটবে মশাই আজ আমার ঘরে, যদি আমি এই প্রস্তাব নিয়ে ওর কাছে যাই। ব্যাস, তবে আর কি, এখন বসে বসে আঙুল চোষো। বনমালী হাত নেড়ে গুড়ের মাছি তাড়াতে লাগল। শিবনাথ কথা বলল না। কুকুরটা আবার এক ফাঁকে এসে জুতোর পচা শুকতলাটা মুখে তুলে নিয়ে ছুটে পালালো। তাই মনে মনে ভাবি, অভাগা যেদিকে চায়, কি যেন একটা বাংলা কবিতা আছে, সমুদ্র শুকিয়ে যায়। আমারও মশাই সেই অবস্থা।
সুযোগ বুঝে নবারুণ এই কাণ্ডটা করল। সুবিধা পেয়ে চারু ধর্মতত্ত্ব শোনায়, আর ঘরের তিনি, বললাম তো সব। কে গুপ্ত একটা নিঃশ্বাস ফেলল। আচ্ছা, আমি চলি। শুনুন শুনুন। কে গুপ্ত চেষ্টা করল, কিন্তু শিবনাথ হাত ধরতে দিল না। হাত ধরবে বুঝতে পেরে সতর্ক হয়ে দূরে সরে দাঁড়ায়। এতক্ষণ বক্তৃতা করার পর গুপ্ত আসল কথাটা মুখ থেকে ছাড়বে শিবনাথের তাও বুঝতে কষ্ট হলো না। ঠোঁট টিপে হাসল সে। বলুন। হবে আনা দুয়েক? আছে সঙ্গে কিছু খুচরো? কে গুপ্ত অক্লেশে বলে ফেলল। আজ নেই। শিবনাথ পরিষ্কারভাবে মাথা নাড়ল। চলে আসতো সে, কিন্তু একটু আগে হুবলার রিপোর্টের ওপর ভিত্তি করে তার আর্থিক অবস্থা সম্পর্কে জল্পনা কল্পনা এবং রুচি ও সিনেমা সম্পর্কে নানান রকম আলোচনার প্রতিশোধ দেবার চরম মুহূর্ত উপস্থিত চিন্তা করে শিবনাথ হঠাৎ গলা বড় করে বলল, মশাই, রোজ রোজ কি আর দান খয়রাত করা চলে? আমরা তো আর কিছু রাজা জমিদার নই, খেটে খেতে হয়। চলি। আহা, সে কি আর বুঝি না? কে গুপ্ত অল্প হাসল। সেই জন্যই তো টাকা আধুলি চাইতে পারি না। ওই 1-2 আনা দিন। আমার কাছে নেই। শিবনাথ হাঁটতে আরম্ভ করল। দিন দিন। কে গুপ্ত উঠে শিবনাথের সঙ্গে চলল। 4টে পয়সা আপনার কাছে নেই আমি বিশ্বাস করি না, বলে হাসল কে গুপ্ত। তা কি আর নেই? কিন্তু আমার তো খরচ আছে। সিগারেট ফুরিয়েছে, চা খেতে হবে। শিবনাথ জোরে পা চালাতে চেষ্টা করল। দিন মশাই, দিন। শিবনাথ কথা না বলে হাঁটে। কে গুপ্ত লম্বা পা ফেলে তার সঙ্গে এগোয়। বনমালী হারামজাদাকে সেই সকাল থেকে বলে বলে পারলাম না আদায় করতে 1 মুঠো মুড়ি 2টো বাতাসা, বলে ফুরিয়ে গেছে। অথচ আমি জানি মসুর ডালের ঝাঁকাটার পাশে কালো হাঁড়িটায় কমসে কম অন্তত 10 মুড়ি আছে। এমন কসাই শালা। দিন স্যার। শিবনাথ বিরক্ত হয়ে বলল, এভাবে ভিক্ষে করে কদিন চলবে? আমার কাছে এখন বিশেষ কিছু নেই, আপনি কাইন্ডলি সরে যান। কে গুপ্ত করুণভাবে তাকায়। আরে মশাই, আপনি দেখছি চারুর মতন, বনমালীর মতো শক্ত হয়ে গেছেন। ওরা এমন হতে পারে, এ বাড়িতে থাকে না, কিন্তু আপনি তো। দুজন একটা উঠোনের ওপর আছি, 1 পাতকুয়োর জল পেটে পড়ে, আমি স্টার্ভ করছি। আপনার কি একটুও কষ্ট হয় না? কে গুপ্ত শিবনাথের হাত ধরল। ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে দেয় শিবনাথ। কি মুশকিল! আরো 2 দিন আপনাকে আমি পয়সা দিয়েছি, আজ অব্দি সেগুলো রিটার্ন করেননি। শিবনাথ আর না বলে পারল না। হ্যাঁ, তা করিনি, মনে আছে। দ্যাট ডু আই অ্যাডমিট। ক্ষয়ে যাওয়া নোংরা দাঁতগুলো বার করে কে গুপ্ত বলল, লেট মাই সান ডাই, লেট মাই ডটার বি কিডন্যাপড বাই দ্যাট রাস্কেল। হ্যাঁ, ক্ষিতীশ। লেট মাই ওয়াইফ, দ্যাট প্রাউড ওম্যান, কমিট সুইসাইড। তখন সব দিক থেকে আমি পরিষ্কার হয়ে গিয়ে, বুঝলেন, দেন আই উইল বি এবল টু আর্ন। আর সেদিন আমি আপনাদের সকলের ঋণ শোধ করব। হ্যাঁ, টেক ইট ফ্রম মি। দিন স্যার, আজ যা হয়। পাগল পাগল। শিবনাথ বিড়বিড় করে উঠল, ইউ গো। কিন্তু কে গুপ্ত নাছোড়বান্দা। আবার হাত বাড়িয়ে শিবনাথের হাত ধরতে চেষ্টা করল। শিবনাথ 1 মুহূর্ত তাকিয়ে চারিদিক দেখে নেয়, কেউ কোথাও নেই। তারপর আর ইতস্তত না করে শক্ত কঠিন হাতে লোকটার হাড় বেরিয়ে পড়া শুকনো ঘাড় ধরে প্রচণ্ড ধাক্কা মেরে দূরে ঠেলে সরিয়ে দিল। টাল সামলাতে না পেরে কে গুপ্ত রাস্তার উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। উহ! একটা মন কাঁটা ফুটল কে গুপ্তর বাঁ হাতে। ডান হাত দিয়ে কাঁটাটাকে টেনে বার করে ফেলল যদিও। আপনি দেখছি ভয়ানক ক্রুয়েল মশাই, হার্টলেস। গায়ে হাত দেয়া কেন? আমি আপনার হাত ধরেছিলাম। আমি কি আপনার হাত ধরতে পারি না? না। আমি আপনার নেক্সট ডোর নেবার। কে গুপ্ত রীতিমতো চিৎকার করে উঠল। তা আমি অস্বীকার করি না, শিবনাথ গম্ভীর হয়ে উত্তর করল। তাহলেও আপনার এখন যা পজিশন, এই অবস্থায় প্রতিবেশীদের গায়ে হাত রেখে কথা বলা চলে না। মশাই, তাই বলুন। একটু বেটার পজিশনে আছেন সেই অহংকার। তা আমিও বলি, আমার হরোস্কোপ অলরেডি পাঠানো হয়ে গেছে। হ্যাঁ, বেবির মুখে শুনলাম কাল সুপ্রভা ওঠা কাঠের বাক্স থেকে খুঁজে বার করে মিত্রদের গুরুদেব ভোলাগিরির কাছে পাঠিয়েছে। মশাই, আমারও এদিন থাকছে না। এখন উপার্জনের ক্ষেত্রে শনির দশা চলছে, কিন্তু কাটাবো।
ঠিক কাটিয়ে উঠে আপনাদের মতো 2-10টা কেরানিকে 2 পকেটে ঢুকিয়ে আবার নিজের খাস কামরায় বসে আরামসে হুইস্কি টেনে সিগারেট ফুঁকে ফুঁকে মান্থলি 2000 ড্র করব। দ্যাট ডে উইল কাম এগেন। ভালো। মাথাটা নেড়ে শিবনাথ লম্বা পা ফেলে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। আজ এ পর্যন্তই। উপন্যাসের সপ্তদশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।